আমজনতার মার্কা দাড়ি পাল্লা সহায় আছেন মহান আল্লাহ। আমজনতার মার্কা দাড়ি পাল্লা সহায় আছেন মহান আল্লাহ। সব দলই দেখা শেষ, এই জামাত করবে নতুন দেশ। সব দলই দেখা শেষ, জামাত করবে নতুন দেশ। বিজয় হবে ইনশাআল্লাহ। আমজনতার মার্কা দাড়ি পাল্লা সহায় আছেন মহান আল্লাহ। আমজনতার মার্কা দাড়ি পাল্লা সহায় আছেন মহান আল্লাহ। স্বৈরাচার দুর্নীতিবাজ আর জিতবে না, জনগণে চাঁদাবাজির সুযোগ মিলবে না। স্বৈরাচার দুর্নীতিবাজ আর জিতবে না, জনগণ এবার তাদের রায় দেবে না। দেশ লুটেরা দাবেদারের জায়গা হবে না, দলবাজি চাঁদাবাজির সুযোগ মিলবে না। দেশ চলবে কোরআনে, ভয় করি না মরণে। দেশ চলবে কোরআনে, ভয় করি না মরণে। লড়াই হবে ফি সাবিলিল্লাহ। আমজনতার মার্কা দাড়ি পাল্লা সহায় আছেন মহান আল্লাহ। আমজনতার মার্কা দাড়ি পাল্লা সহায় আছেন মহান আল্লাহ। সামাজিক অর্থনৈতিক হবে উন্নয়ন, দেশের মালিক হয়ে যাবে দেশের জনগণ। সামাজিক অর্থনৈতিক হবে উন্নয়ন, দেশের মালিক হয়ে যাবে দেশের জনগণ। বন্ধ হবে খুন খারাপি রাহাজানি চিন্তায়, রাতারাতি পাল্টে যাবে দেশের চিত্রটায়। জামাত এলে ক্ষমতায় অধিকার পাবে জনতায়, জামাত এলে ক্ষমতায় অধিকার পাবে জনতায়। তাওয়াক্কালতু আলাল্লাহ। আমজনতার মার্কা দাড়ি পাল্লা সহায় আছেন মহান আল্লাহ। আমজনতার মার্কা দাড়ি পাল্লা সহায় আছেন মহান আল্লাহ। সংখ্যালঘু সংখ্যাগুরুর হবে না বিভক্তি, বিভাজনের রাজনীতির হবে না উক্তি। সংখ্যালঘু সংখ্যাগুরুর হবে না বিভক্তি, বিভাজনের রাজনীতির হবে না উক্তি। দেশবাসী মিলে মিশে গর্ব সোনার দেশ, সত্যিকারের ডলার রাষ্ট্র হবে বাংলাদেশ। ইসলাম ছাড়া শান্তি নাই, কোন পথে মুক্তি নাই। ইসলাম ছাড়া শান্তি নাই, কোন পথে মুক্তি নাই। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আমজনতার মার্কা দাড়ি পাল্লা সহায় আছেন মহান আল্লাহ। আমজনতার মার্কা দাড়ি পাল্লা সহায় আছেন মহান আল্লাহ। সব দলই দেখা শেষ, জামাত করবে নতুন দেশ। সব দলই দেখা শেষ, জামাত করবে নতুন দেশ। বিজয় হবে ইনশাআল্লাহ। আমজনতার মার্কা দাড়ি পাল্লা সহায় আছেন মহান আল্লাহ। আমজনতার মার্কা দাড়ি পাল্লা সহায় আছেন মহান আল্লাহ। আমজনতার মার্কা দাড়ি পাল্লা সহায় আছে মহান আল্লাহ। খোকসাবাড়ি ইউনিয়ন যুব জামাতের সভাপতি জনাব রাজু আহমেদ ভাই, আপনাকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। খোকসাবাড়ি ইউনিয়ন যুব জামাতের সম্মানিত সভাপতি জনাব রাজু আহমেদ ভাই, আপনাকে মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী সিরাজগঞ্জ পৌরসভার সম্মানিত আমির, সংগ্রামী জননেতা জনাব অধ্যাপক মোহাম্মদ আব্দুল লতিফ সাহেব। জনাব অধ্যাপক মোহাম্মদ আব্দুল লতিফ সাহেব, আমি
জনাবকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। আপনারা দেখছেন অধ্যাপক জাহিদুল ইসলাম কিন্তু ইতিমধ্যেই মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন নির্বাচনী আসন উনি কিন্তু সিরাজগঞ্জ পৌরসভার সংগ্রামী জননেতা, সিরাজগঞ্জ পৌরসভার সম্মানিত আমির জনাব অধ্যাপক আব্দুল লতিফ সাহেব, জনাব অধ্যাপক আব্দুল লতিফ সাহেবকে তার বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে প্রধান অতিথি কিন্তু মঞ্চে আগমন করেছেন। জামাত ইসলামীর এমপি প্রার্থী অধ্যাপক জাহিদুল ইসলাম কিন্তু মঞ্চে আগমন করেছেন। আপনারা দেখছেন মঞ্চে কিন্তু أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين বাংলাদেশ জামাত ইসলামী সিরাজগঞ্জ শহর শাখার 4 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী মত বিনিময় গণসমাবেশের সম্মানিত সভাপতি আমাদের প্রিয় ভাই মোহাম্মদ আব্দুল মান্নান শেখ, আজকের এই মত বিনিময় সভার মাধ্যমে আমাদের প্রিয় দায়িত্বশীল সিরাজগঞ্জ জেলা জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সিরাজগঞ্জ 2 সদর এবং কামারখন্দ উপজেলা থেকে যিনি নির্বাচন করবেন আমাদের সেই প্রিয় ভাই প্রিয় রাহবার মোহাম্মদ জাহিদুল ইসলাম, অন্যান্য নেতৃবৃন্দ, উপবিষ্ট সম্মানিত 4 নম্বর ওয়ার্ডবাসী এবং সিরাজগঞ্জের একাংশ সম্মানিত সাংবাদিক ভাইয়েরা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা বক্তৃতাকে লম্বা করব না, আমরা আপনাদের কাছ থেকে কিছু শুনতে চাই। সেই লক্ষ্যে আমি অল্প কয়েক মিনিট কথা বলবো, এরপরে আপনাদের কাছ থেকে কিছু আমরা পরামর্শ চাব এবং পরামর্শ দিবেন। সেই পরামর্শের আলোকে আমাদের সম্মানিত আজকের এই প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আমি আমার শুরুতেই বক্তৃতার শুরুতেই আমাদের অনেকগুলো মুরব্বী এই পাশে বসা আছেন, মঞ্চে বসা আছেন, তাদেরকে সময়ের অভাবে কথা বলতে দিতে পারি নাই বলে আন্তরিকভাবে আমরা দুঃখিত। সম্মানিত উপস্থিতি, আমরা 24-এর আন্দোলন কেন করেছিলাম, কেন 2000 ছাত্র জনতা রক্ত দিয়েছিল? বৈষম্য দূর করার জন্য নয় কি? বৈষম্য দূর হয়েছে, প্রয়োজনীয় সংস্কার হয়েছে, বিচার দৃশ্যমান। যারা এই 2000 লোককে শহীদ করলো, যারা গুম খুন, এই 17 বছরে গুম খুন হত্যা আয়না ঘর্ষ, যারা নানা ধরনের নিপীড়ন নির্যাতন করলো,
তাদের বিচার কি দৃশ্যমান হয়েছে? হয় নাই। লেভেল নির্বাচন করার মতো লেভেল প্লেইং অর্থাৎ সব দলের জন্য সমান সুযোগ তৈরি হয়েছে? হয় নাই। পিআর পদ্ধতি নিয়ে কোন সুরাহা হয়েছে? হয় নাই। জুলাই সনদ যেটা বাস্তবায়ন না হলে আজকে যারা ক্ষমতার মসনদে আছেন, আজকে যারা সরকারের দায়িত্ব পালন করছেন, সেই সরকার এবং আগামী নির্বাচন অবৈধ হবে। সেই জুলাই সনদ কি বাস্তবায়ন হয়েছে? হয় নাই। তাহলে কিসের নির্বাচন? কার নির্বাচন? আগে এইগুলি হতে হবে, তারপরে নির্বাচন। এর আগে কোন নির্বাচন বাংলার মাটিতে হতে দেয়া হবে না। পরিষ্কার কথা। এরপরে যে কথাটা আমি বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী যদি আল্লাহর রহমতে জনগণের রায় নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারে, তাহলে শাসক নয়, সেবক হিসাবে তারা দায়িত্ব পালন করবে। যারা সংখ্যালঘু আছেন, সংখ্যালঘু সহ সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে তাদের ধর্ম কর্ম পালন করতে পারবেন। নারীরা তাদের অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করতে পারবেন শরীয়তের ভিতর দিয়ে। কৃষক ন্যায্য মূল্যে তার কৃষি পণ্য পাবে, এর জন্য জায়গায় জায়গায় তাকে ধর্ণা দিতে হবে না। সারের মূল্য বেশি, ধানের মূল্য অর্থাৎ কৃষি পণ্যের মূল্য কম, এটা হবে না। শিক্ষকরা আজকে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন, আন্দোলন সংগ্রাম করছেন। এই আন্দোলন সংগ্রাম করতে হবে না। জামাত ইসলামী আপনাদের পাশে দাঁড়িয়েছে। আর অন্য সংগঠন যারা এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় নিজেদেরকে দেখতে চায়, তারা বিরোধিতা করেছে। শিক্ষক ভাইদেরকে আমি বলতে চাই, আপনাদের ন্যায্য অধিকার আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমার এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি জনতা যারা অতি কষ্টে আছেন, যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকেন, তারা নিজেদের আখের গোছালে ব্যতিব্যস্ত, দেশের মাটিতে টাকা রাখার জায়গা নাই, বিদেশের ব্যাংকে টাকা জমা করে। যদি জামাত ইসলামী ক্ষমতায় আসে, আল্লাহর রহমতে আপনাদের সহযোগিতায়, তাহলে এই মজলুম, এই কৃষক, শ্রমিক জনতা সবার আগে তাদের অধিকার প্রতিষ্ঠা করা হবে ওই হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো করে। সুতরাং ভাইয়েরা আমার, আমি শুরুতে বলছি যে আমরা একটু আপনাদের কথা শুনব, এই জন্য কথা আমি বাড়াতে চাচ্ছি না। বাংলাদেশে ইসলামী আন্দোলনের যে জোয়ার উঠেছে, ইসলামের পক্ষে যে জোয়ার উঠেছে, কোরআনের পক্ষে যে জোয়ার উঠেছে, এই জোয়ারে আপনারা যদি কাজ করেন, আপনারা যদি ঠিক থাকেন, তাহলে এই জোয়ারে যারা নিজেদেরকে বড় দল বলে গর্ব অহংকার করে, এরা খড়কুটার মতো বেঁচে ওই বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হবে। প্রমাণ ইতিমধ্যে অনেকগুলো হয়ে গেছে। সুতরাং আমি ওই ভাইদেরকে সতর্ক করতে চাই, সময় আছে, জনগণের জন্য কাজ করুন, জনগণের পাশে দাঁড়ান। মিথ্যা অপবাদ আর জনগণ খায় না, বিশ্বাস করে না। যতই আপনি চিল্লাবেন, আপনি ততই কাদার নিচে, চোরাবালির নিচে আটকে যাবেন। এই জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা আপনাদের জায়গা থেকে কাজ করে যাবেন। কোন রক্ত চক্ষুকে ভয় পাবেন না, ভয় করবেন আল্লাহকে। পরিশেষে
সবার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আগামী নির্বাচনে সবাই স্বতঃস্ফূর্তভাবে যার যে জায়গায় যতটুকু সামর্থ্য আছে কাজে লাগানোর আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এই মুহূর্তে কিন্তু আজকের এই মত বিনিময় সভায় প্রশ্নপত্র অনুষ্ঠিত হবে। যার যে প্রশ্ন আছে সেটা কিন্তু আমাদের যারা এই নির্বাচনী তাদের কাছ থেকে ব্যাপারে নির্বাচনের ব্যাপারে আপনাদের কোনো সমস্যা কিংবা কোনো পরামর্শ দর্শক যদি থাকে আপনারা জানেন আমাদের যারা যে আজকের এই প্রধান অতিথি কিন্তু অধ্যাপক জাহিদুল ইসলাম ভাই শুনবেন এবং তার আলোকেই আজকে কথা রাখবেন। এই জন্য আমরা আমাদের বক্তব্য সবগুলোকে সংক্ষিপ্ত করেছি। আপনারা কে কে বলবেন একটু হাত উঠালে মাইক্রোফোন সেখানে চলে যাবে। আছেন কেউ? যাও, ওই ভাই, এই ভাই সামনে, ওই যে দাঁড়াইছে। এই মুহূর্তে কিন্তু মত বিনিময় হচ্ছে। যারা জামাত ইসলাম সম্বন্ধে বিভিন্ন অল্প কথাই বলবেন, আপনার সমস্যাটা আপনি বলবেন, রয়েছে যাদের কথা আছে সেটা কিন্তু এখন গ্রহণ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার পরামর্শ হচ্ছে এই নির্বাচনে এই ভিতরে আছে এরা মনে হচ্ছে অনেক ভয়ভীতি দেখাচ্ছে, অনেক ই করতেছে, কথা বলতেছে। গতকালই আমার গ্রামে একটু এই ঝগড়া হয়েছে, আমি মাথা ঠান্ডায় থেকে কিছু বলি নাই, এটা আপনারা একটু খেয়াল করবেন। আমার কথাই বলতে দেয় নাই, আমার না করছে যে আমি কথা বলি নাই, ঠান্ডা মাথায় থাকবে। ঠিক আছে, আপনি বুদ্ধিমানের পরিচয় দিয়েছেন, আপনি ঠান্ডায় থাকবেন, এই মুহূর্তে ধৈর্য ধারণ করবেন। একজনকে আর কে বলবেন? ঠেট দিয়েছে সেটা কিন্তু উনি ওই যে সামনে আপনারা দেখছেন বিএনপির লোকেরা ইতিমধ্যেই কিন্তু জামাতের কর্মীদেরকে বিভিন্ন জায়গায় ঠেট দেওয়া শুরু করেছে। আজকে আমাদের সেটা কিন্তু এই মুহূর্তে আজকের এই সমাবেশে উনি যেন পিআর যে কথাটা এটা একটু অর্থ সহ একটু ব্যাখ্যা করে ভালো করে বলেন সবাইকে। ঠিক আছে, ধন্যবাদ। এরপরে ওই যে এইদিকে হাত উঠেছে কে? আমি বলতে চাচ্ছি এই যে নির্বাচনী মত বিনিময় সবাই দেখতেছি মুরব্বী গছের বেশি লোক, কিন্তু এই মুরব্বীরই ছেলেবেলে আওয়ামী লীগ করে, বিএনপি করে, এই মুরব্বীরা যেন তাদের ছেলেবেলেকে একটু সহযোগিতা জামাতের পক্ষে করে তাদের ছেলেবেলেকে এই বুদ্ধি পরামর্শ দেওয়ার অনুরোধ করছি। ঠিক আছে, তবে আমি এইখানে একটু কথা বলি, একটু হ্যাঁ, আমার সামনে মুরব্বী আছে, এই সব জায়গায় দেখে একটু খেয়াল করলে দেখা যাবে যে যুবকরা চারিপাশে তারা পাহারার দায়িত্ব পালন করতেছে। যুবকেরাই প্রমাণ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ে যুবকেরাই কিন্তু প্রমাণ দিয়েছে যে তারা কারদের পক্ষে। সুতরাং আপনার এই কথাটা খুব না, তবে আমরা নিলাম, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। একজন ভাই বাংলাদেশ জামাত ইসলামে বেকারত্ব দূর করার জন্য কি কি পদক্ষেপ নিয়েছে সেগুলো জানতে চাই। বেকারত্ব দূর করা, জামাত ইসলাম বেকারত্ব দূর করার জন্য কি ধরনের পদক্ষেপ দিয়েছেন জানতে। এরপরে কে আছেন সামনে আপনারা দেখছেন? এরপরে আর কেউ বলবেন? ও পিছনে এসে আগে আসো, আগে আসো, কথা বলবে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী সিরাজগঞ্জ পৌরসভার উদ্যোগে কাঠের পুলে কিন্তু এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে। সেখানে সদর এবং কামারখন্দের যে নমিনি রয়েছে জামাতের অধ্যাপক জাহিদুল ইসলাম কিন্তু আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। এখানে কিন্তু লোকের সমাগম অনেক হয়েছে, কাঠের পুলে তিল ধারণের জায়গা নেই। আপনারা দেখতে পাচ্ছেন এমপি প্রার্থী মহোদয়ের কাছে আমার প্রশ্ন যে বর্তমানে আওয়ামী লীগ সরকার যাওয়ার পরে বর্তমানে যে চাঁদাবাজি সন্ত্রাসী শুরু হচ্ছে সেইটা সে কিভাবে পদক্ষেপ নেবে, সে ক্ষমতায় আল্লাহ পাক নাই, সেই বিষয়ে আমি একটু জানতে চাই। আর কেউ বলবেন? এই যে আমাদের মানবতার ফেরিওয়ালা উইনার বাবু ভাই কিন্তু রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চাঁদাবাজের রাস্তা না, টুকু সাহেব বলছে যে চাঁদাবাজের রাস্তা না হবে না, কারোর নাম বলার কোনো প্রয়োজন নেই। বলছে যে তারা বলছে যে ভোট দিব পাল্লাই, ভোট পাবে আল্লাহ।
এগুলো কথা কি আপনার বলেছি কোনো সময়? তাহলে এই কথা বলি নাই, আর পরিপ্রেক্ষিতে কি কথা বলা যায় সেটার উত্তর আপনারা বলবেন। মত বিনিময় সভা কিন্তু এখন এই মুহূর্তে জি শোনেন, জেলার মত বিনিময় ওনারা এই কথাও বলতেছে অমকের নাম নিলে জান্নাতে যাওয়া যাবে, বেহেশতে যাওয়া যাবে, জান্নাত বললে বেহেশতে যাওয়া যাবে, ওনারা এই কথাও বলতেছে এই মুহূর্তে কিন্তু মত বিনিময়। আর কেউ বলবেন? আপনারা দেখছেন এইখানে এই মাইক্রোফোন রয়েছে, আপনারা দেখছেন অরিজিনাল যে মত বিনিময় সেটা কিন্তু এখন। আসসালামু আলাইকুম, আমার বাসা হচ্ছে চকশিয়ালকোল ইউনিয়নে। তো আমার আম্মা ওইলা দরকার নাই, জি আমার আম্মা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাথে যুক্ত। জি ওটা নিয়েই প্রশ্ন করছি। আরে বুঝবে না, আমার আম্মা যখন নির্বাচনী একটা মতো প্রচারের জন্য যায়, ওখানে তাকে বাধা দেওয়া হয়েছে একটা দলের পক্ষ থেকে, মহিলারাই বাধা দিছে, বলছে যে আপনি এই এলাকার মধ্যে ভোট চাইবেন না। তো এই এলাকায় আমরা সবাই ঠিক করে নিছি আমরা অমুককে ভোট দিব। তো এটা একটু কিভাবে আমার আম্মা তাহলে এলাকার মধ্যে কাজ করতে পারে একটু পরামর্শ দিবেন। আর ভাই এখন এটা বন্ধ আর কেউ বলবেন? কথায় জায়গা এই মুহূর্তে কিন্তু মত বিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে। আপনারা সাধারণ মানুষের কার কি আরাফাত না হাত তুলছিল কিন্তু কথা আগে আসো শোনা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আরেকজন ভাই, কোনো এই যে কোনো না প্রশ্ন খালি বা প্রশ্ন, শুধু প্রশ্ন। আসসালামু আলাইকুম। বাংলাদেশে যেহেতু ইসলামের গণজোয়ার হওয়ার সম্ভাবনা, তো বাংলাদেশ জামাত ইসলামী দলগুলোর সাথে জোট বিষয়ে কতটুকু অগ্রসর হয়েছে আর তারা কতটুকু সাড়া দিছে, এটা একটু জানার ইচ্ছা। আসসালামু আলাইকুম। ঠিক আছে, তাহলে আমরা আর কেউ নাই, তাহলে আমরা চলে যাব প্রশ্ন উত্তর সহ। আমাদের প্রিয় দায়িত্বশীল অধ্যাপক জাহিদুল ইসলাম ভাই, উনি অত্যন্ত অসুস্থ, এখানে যে আসছেন খুবই কষ্ট করে আসছেন। কিছুক্ষণ আগেই জুমার নামাজ পড়েই উনি আমাদের মাদ্রাসা দারুল ইসলাম মডেল মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সাহেব আসছিল, ওনাকেও সময় দিতে পারেননি, উনি অসুস্থ, খেতেও পারেননি, বাসায় এসে উনি বিশ্রামে ছিলেন। তো আল্লাহ আমরা দোয়া করি আর ভাইকে আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থতা দান করুন। পর্যায়ে প্রশ্নোত্তর সহ আলোচনা রাখছেন আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, সিরাজগঞ্জ 2 সদর কামারখন্দ আসন থেকে জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক জাহিদুল ইসলাম। সবাই দেখলো এবারই নির্বাচনী নির্বাচনী সঙ্গীত কিন্তু এখন পরিবেশন করবে সংবেদনশীল গোষ্ঠী। এইখানে গেলে সাইড বাইরে লাগবে না। এই মুহূর্তে কিন্তু নির্বাচনী সঙ্গীত অনুষ্ঠিত হবে। আপনারা দেখছেন সমীরত শিল্প গোষ্ঠী কিন্তু প্রস্তুত, এখনই সঙ্গীত পরিবেশন হচ্ছে। এই মুহূর্তে কিন্তু আপনাদের সদুরাসনের নেতা জাহিদ ভাই, কামারখন্দের নেতা জাহিদ ভাই, সদর আসনের নেতা জাহিদ ভাই, কামারখন্দের নেতা জাহিদ ভাই, সদর আসনের নেতা জাহিদ ভাই, কামারখন্দের নেতা জাহিদ ভাই। ছাত্র তরুণ সবাই বলে, ছাত্র তরুণ সবাই বলে, কৃষক মজুর সবাই বলে, কৃষক মজুর সবাই বলে, যুবক বৃদ্ধ তারাও বলে, যুবক বৃদ্ধ তারাও বলে, মা বোনেরা তারাও বলে, মা বোনেরা তারাও বলে, রাতি জেলে সবাই বলে, রাতি জেলে সবাই বলে, হিন্দু মুসলিম তারাও বলে, হিন্দু মুসলিম তারাও বলে, তার বিকল্প নাই। সদর আসনের নেতা জাহিদ ভাই, কামারখন্দের নেতা জাহিদ ভাই, সদর আসনের নেতা জাহিদ ভাই,
কামারখন্দের নেতা জাহিদ ভাই। নেতাই কথা বলে কোরআন দিয়া, পরিশুদ্ধ তার হিয়া। নেতাই কথা বলে কোরআন দিয়া, পরিশুদ্ধ তার হিয়া। তার মতো নেতা পাইলে, তার মতো নেতা পাইলে, নির্ভীক নেতা পাইলে, নির্ভীক নেতা পাইলে, সত্যবাদী নেতা পাইলে, সত্যবাদী নেতা পাইলে, সাহসী নেতা পাইলে, সাহসী নেতা পাইলে, জনপ্রিয় নেতা পাইলে, জনপ্রিয় নেতা পাইলে, আর কিছু না চাই। সদর আসনের নেতা জাহিদ ভাই, কামারখন্দের নেতা জাহিদ ভাই, সদর আসনের নেতা জাহিদ ভাই, কামারখন্দের নেতা জাহিদ ভাই। সদরের উন্নয়নে ভাইজান কাজ করবে মনে প্রাণে, কামারখন্দের উন্নয়নে ভাইজান কাজ করবে মনে প্রাণে। ঠিক না? টেন্ডারবাজ দুর্নীতিবাজ, টেন্ডারবাজ দুর্নীতিবাজ, দখলবাজ চাঁদাবাজ, দখলবাজ চাঁদাবাজ, টেন্ডারবাজ দুর্নীতিবাজ, দখলবাজ চাঁদাবাজ পাবে না কোঠায়। সদর আসনের নেতা জাহিদ ভাই, কামারখন্দের নেতা জাহিদ ভাই, সদর আসনের নেতা জাহিদ ভাই, কামারখন্দের নেতা জাহিদ ভাই। ছাত্র তরুণ সবাই বলে, ছাত্র তরুণ সবাই বলে, কৃষক মজুর সবাই বলে, কৃষক মজুর সবাই বলে, মা বোনেরা সবাই বলে, মা বোনেরা সবাই বলে, হিন্দু মুসলিম তারাও বলে, হিন্দু মুসলিম তারাও বলে, তার বিকল্প নাই। সদর আসনের নেতা জাহিদ ভাই, কামারখন্দের নেতা জাহিদ ভাই, সদর আসনের নেতা জাহিদ ভাই, কামারখন্দের নেতা জাহিদ ভাই, সদর আসনের নেতা জাহিদ ভাই, কামারখন্দের নেতা জাহিদ ভাই। যে পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আছেন আজকের প্রোগ্রামের মধ্যমণি সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের সংগ্রামী সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ জামাত ইসলাম সিরাজগঞ্জ জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি অধ্যাপক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ ভাই, আমি জনাবকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। বাংলাদেশ জামাত ইসলামী সিরাজগঞ্জ পৌরসভার 4 নম্বর ওয়ার্ড শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ জনাব আব্দুল মান্নান শেখ, আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সঞ্চালক, অত্র এলাকার কৃতি সন্তান, সমাজসেবক জনাব শামসুল আলম তালুকদার, মঞ্চে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী সিরাজগঞ্জ পৌরসভার সম্মানিত আমির জননেতা অধ্যাপক আব্দুল লতিফ, সম্মানিত সেক্রেটারি বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা মোস্তফা মাহমুদ, জামাত ইসলামী বাংলাদেশের সিরাজগঞ্জ জেলা শাখার কর্মপরিষদ সদস্যবৃন্দ, পৌর জামাতের নেতৃবৃন্দ,
উপস্থিত সম্মানিত মুরব্বিয়ান ইকরাম, প্রিয় যুবক ভাইরা, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত 4 নম্বর ওয়ার্ডের জনতার এক অংশ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকে এই মুহূর্তে আপনাদের সামনে দাঁড়িয়ে আমাকে কিছু কথা বলার তৌফিক দিয়েছেন। আজকের এই মত বিনিময় সভার ব্যতিক্রম ধর্মী একটি আয়োজন, আপনাদের বক্তব্য এবং প্রশ্ন, আমি সেই বক্তব্যগুলোর উত্তর দিয়েই আমি আমার বক্তব্য শুরু করব। সর্বশেষে এই নির্বাচনী এলাকায় আপনাদের সহযোগিতায়, আপনাদের দোয়ায়, মহান আল্লাহর ইচ্ছায় যদি আমি জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হতে পারি, তাহলে আমার কি করণীয় থাকবে, এই বিষয়গুলো কথা বলে আজকের বক্তব্য সমাপ্ত করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। সম্মানিত ভাইরা, বিগত 15 বছর বাংলাদেশের কোন রাজনৈতিক দলের কি রাজনৈতিক অধিকার ছিল? কোন রাজনৈতিক দল তার বক্তব্য কি মানুষের সামনে তুলে ধরতে পারত? মিছিল, মিটিং, মত প্রকাশের স্বাধীনতা, এমনকি নির্বাচন করার কি অধিকার ছিল? এই অধিকার খর্ব করেছিল কারা? তাদেরকে জাতি কি হিসেবে আখ্যায়িত করছে? ফ্যাসিস্ট, স্বৈরাচার। এই কাজগুলো যদি বর্তমান কোন রাজনৈতিক দল করে, তাদেরকে জনগণ কি হিসাবে আখ্যায়িত করবে? ফ্যাসিস্ট হিসাবে আখ্যায়িত করবে। এই বিষয়ে আপনাদের কোনো সন্দেহ আছে? অতএব আমরা স্পষ্টভাবেই বলবো, আওয়ামী স্বৈরাচার বিগত 15 বছর যে কাজগুলো করছে, আওয়ামী মুক্ত বাংলাদেশে আশা করব কোন রাজনৈতিক দল সেই কাজগুলো করবেন না। এই জাতি সেই কাজ প্রত্যাশা করে না, কথা ঠিক কিনা? আজকে ভয়ভীতির কথা হচ্ছে, 5ই আগস্টের পরিবর্তনের পরে যদি এখনো বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে ভয় নিয়ে রাজপথে যার যার বক্তব্য উপস্থাপন করা লাগে, মতাদর্শ প্রচার করা লাগে, তাহলে 5ই আগস্ট পরে পূর্ববর্তী সময়ে বাংলাদেশের তৌহিদি জনতা সহ ছাত্র, যুবক, মেহনতি, কৃষক, শ্রমিক, তারা কেন রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল, কেন তারা পুঙ্গত্ব বরণ করেছিল? তাদের এই জীবন, তাদের এই আত্মহতি, তাদের এই পুঙ্গত্ব বরণের কি কোনো সার্থকতা আছে? আমরা বাংলাদেশ জামাত ইসলামী মনে করি তাদের এই আত্মহতির সার্থকতা আমরা বাস্তবায়ন করতে চাই। আমরা এমন একটা বাংলাদেশ গড়ে তুলতে চাই যে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক স্বাধীনভাবে তার মত প্রকাশ করবে, প্রত্যেক রাজনৈতিক দল স্বাধীনভাবে তার মতাদর্শ প্রচার করবে, রাষ্ট্রীয় ক্ষমতা অর্জনের জন্য সাংবিধানিক পন্থায় তার রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করবে। কোন ফ্যাসিস্ট সরকারের মতো কোন রাজনৈতিক দল তাদের বাধা দেবে না। আমরা প্রত্যাশা করি প্রত্যেক রাজনৈতিক দল তার মতাদর্শ প্রচারের জন্য মানুষের দ্বারে দ্বারে, ঘরে ঘরে পৌঁছে যাবে। এই মতাদর্শ প্রচারের ক্ষেত্রে কোন রাজনৈতিক দল বাধা দেবে না। আমি এখানে স্পষ্টভাবে বলতে চাই, বিগত আওয়ামী লীগ সরকার মানুষের রাজনৈতিক অধিকার, বাক স্বাধীনতা হরণ করার জন্য এমন কোন শক্তি নাই যে শক্তি প্রয়োগ করে নাই। রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা এগুলোকে দমন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু চেষ্টা করে তারা ব্যর্থ হয়েছে, কথা ঠিক কিনা? আজকে যারা এই কাজটা করছেন তারা কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় যান নাই। বিগত 15 বছর আমরা আওয়ামী লীগের নির্যাতনে তারা পিছপা হই নাই। আমরা আওয়ামী লীগের সাথে কোনো
আতাত করে সমঝোতা করে রাজনীতি করি নাই। বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীরা অত্যাচার নির্যাতন শুধু স্বীকারই করে নাই, তারা ক্রস ফায়ারের সম্মুখীন হয়েছে। আমাদের নেতা কর্মীকে ধরে নিয়ে ঠান্ডা মাথায় থানায় ক্রস ফায়ার দিয়ে হত্যা করা হয়েছে। আমাদের নেতা কর্মীকে ধরে রাস্তায় গুলি করে হত্যা করা হয়েছে। রাজপথে কর্মসূচি বাস্তবায়নের সময় আওয়ামী সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে। জামাত ইসলামী ছাত্র শিবির কি দমে গেছে? অতএব আপনাদের এই চোখরাঙ্গানিতে, আপনাদের হুমকি দামকিতে জামাত ইসলামী দমে যাওয়ার মতো সংগঠন নয়। আপনারা মনে করেন না জামাত শান্ত শিষ্টভাবে চলতেছে, এরা কিচ্ছু বলবে না। জামাত একটা সুশৃঙ্খলপূর্ণ সংগঠন। এই সংগঠন সিদ্ধান্ত নিলে আজকে সিরাজগঞ্জ থেকে সমস্ত যারা অত্যাচার নির্যাতন এবং চোখ রাঙিয়ে কথা বলেন তাদের সমুচিত জবাব এবং শিক্ষা দিতে পারে। আমরা চাই না রাজনৈতিক কোন অস্থিরতা তৈরি হোক। অতএব আপনাদেরকে আহ্বান করবো, আপনারা এই ধরনের কোনো পরিবেশ তৈরি করবেন না। আপনারা উস্কানি দেন, আমাদের ব্যানারগুলো ছিঁড়ে ফেলেন। কেন ছিঁড়ে ফেলেন? আমরা কি আপনাদের ব্যানার ছিঁড়ে ফেলি? আপনারা আমাদের মহিলা কর্মীদের দাওয়াতি কাজে বাধা দান করেন, আমাদের পুরুষ কর্মীদের ভোট চাইতে বাধা দান করেন। একটা এলাকা আপনাদের জন্য উন্মুক্ত করেন, ওই এলাকা কি সরকার আপনাদের জন্য লিখে দিছে? আশা করি এই ধরনের অগণতান্ত্রিক কাজ আপনারা করবেন না। আমি প্রশাসনকে অনুরোধ করব, এই ধরনের অগণতান্ত্রিক আচরণ যারা করবে তাদের ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। ব্যবস্থা গ্রহণ না করলে আমরা কর্মসূচি দিতে বাধ্য থাকব। প্রশাসনকে বলবো, এখন কোন রাজনৈতিক দল ক্ষমতায় নাই, অতএব আপনার অফিস কোন রাজনৈতিক দলের অফিসে রূপান্তরিত করবেন না। বিগত সময়ে প্রশাসনের অফিস রাজনৈতিক দলের অফিসে রূপান্তরিত করেছিল। বাংলাদেশের প্রতিবাদী জনগণ তার জবাব দিয়েছে। সেই প্রশাসনকে আমরা সহযোগিতা করে আবার ধারাবাহিকতা ফিরে আনতে সাহায্য করেছি। কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমি বিষয়ে কিছু বলতে চাই না, শুধু এতটুকু বলবো, এই শহরে এই অঞ্চলে আমরা প্রত্যেকের নাগরিক অধিকার নিয়ে বাঁচতে চাই। আমরাও বাঁচতে চাই, অন্যের অধিকারকেও সুরক্ষা দিতে চাই। অতএব প্রত্যেকের দায়িত্ব প্রত্যেকের নাগরিক সুরক্ষা দেওয়া, রাজনৈতিক কর্তব্য, এই কর্তব্য সবাই পালন করবেন। এরপরে প্রশ্ন করেছেন পিয়ার পদ্ধতি কি? পিয়ার পদ্ধতি হচ্ছে প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ জনগণের স্থায়ী প্রতিনিধি। এই পদ্ধতি হচ্ছে সংখ্যানুপাতিক হারে বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হবে। আমি একটা উদাহরণ সব জায়গায় দেই। বাংলাদেশে পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে 33 থেকে 36% ভোট পেয়ে সরকার গঠন করেছে। 36% ভোট যদি পেয়েও থাকে, আর 66% ভোটের যারা সংসদে প্রতিনিধিত্ব করেছেন তাদের মতামতকে উপেক্ষা করা হয়েছে। কিভাবে উপেক্ষা করা হয়েছে? 36% ভোট পেয়ে সরকার গঠন করেছেন, 151টার অধিক সিট পেয়ে। 10% ভোট যারা পেয়েছেন সংসদ সদস্য পান নাই, তাদের কোনো প্রতিনিধি সংসদে নাই। অতএব এই 10% ভোটের কোনো মূল্য নাই। 15% ভোট পেয়েছে একটি রাজনৈতিক দল, কোন সংসদ আসনে বিজয় লাভ করতে পারেন নাই। এই 15% ভোটের কোনো মূল্য নাই। কয় পার্সেন্ট গেল? 25%। আর 36% কত হয়? 25 আর 36 61%। আর 39% ভোট 3-4টা রাজনৈতিক দল মিলা পায় সংসদে কয়েকটা আসন নিয়ে বিরোধী দলের অবস্থান নিচ্ছেন। তাহলে এখানে 33% 36% যারা ভোট পেলেন তারা উপেক্ষা করলেন 64% ভোটারদের। পিয়ার পদ্ধতি এমন একটা সিস্টেম যে কোন রাজনৈতিক দল যদি 3% ভোট পায়, 1% ভোট পায়,
তার একজন প্রতিনিধি সংসদে থাকবে, তার মানে ওই 1% ভোটকে মূল্যায়ন করা হলো। আজকে জামাত ইসলামীর একটি চৌকস এবং বুদ্ধিভিত্তিক রাজনৈতিক দল, যে দলটি 1984 সালে তত্ত্বাবধায়কের দাবি করেছিল, 1996 সালে বিএনপি সেই তত্ত্বাবধায়ক দিতে বাধ্য হয়েছিল, কথা ঠিক কিনা? 14 নির্বাচনের আগে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক বাতিল করে থেকে গেছে, বিরোধী দলগুলো আবার তত্ত্বাবধায়কের জন্য জেগে করছে কিনা? তাহলে কার দাবি জেগে করছে? জামাতের দাবি জেগে করছে। আজকে 5 আগস্টের পরিবর্তনের পর আমরা রাষ্ট্রীয় সংস্কার চেয়েছি, নির্বাচনের সংস্কার চেয়েছি। রাষ্ট্রীয় সংস্কার হবে যে পতিত স্বৈরাচারের যাবতীয় রাষ্ট্র কাঠামো ভেঙে জুলাই বিপ্লবের আদলে একটি রাষ্ট্র গঠন করতে হবে, যার জন্য আমরা জুলাই সনদের দাবি করেছি এবং জুলাই সনদকে বাস্তবায়নের জন্য সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার জন্য দাবি করেছি। আপনারা কি সেই দাবির সাথে একমত? সনাতনী নির্বাচন পদ্ধতি, এই নির্বাচন পদ্ধতির যেই পার্সেন্ট লোকের ভোটই হোক না কেন, বেশি আসন পাইলে সরকার গঠন করা যায়। আমরা এই পদ্ধতির বিলোপ চেয়েছি, বিলোপ চেয়ে পিয়ার পদ্ধতি চেয়েছি, যাতে প্রত্যেক অংশগ্রহণকারী রাজনৈতিক দলের প্রতিনিধি জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করতে পারে। এর কারণ হচ্ছে 51% ভোট যদি কোনো রাজনৈতিক দল এককভাবে না পায়, তারা এককভাবে সরকার গঠন করতে পারবে না। এককভাবে সরকার গঠন করতে না পারলে সেই সরকার কখনো স্বৈরাচার হতে পারবে না। পারবে? 2-3টা রাজনৈতিক দল মিলে যদি সরকার গঠন করে, একটি রাজনৈতিক দল এককভাবে কি কোনো সিদ্ধান্ত নিতে পারবে? জনসম্পৃক্ততা বিরোধী বা জনসম্পৃক্ত বিরোধী কোনো সিদ্ধান্ত যদি তারা নিতে চায় আর 2টা রাজনৈতিক দল বিরোধিতা করবে, সেই সরকারের প্রধান যদি না মানে 2টা রাজনৈতিক দল যদি সমর্থন প্রত্যাহার করে, তাহলে তার সরকার ভেঙে যাবে। অতএব সরকার ভেঙে যাওয়ার ভয়ে তারা জনবিরোধী কোনো বিল বা কোনো আইন বাংলাদেশে বাস্তবায়ন করতে পারবে না। পারবে? আপনারা প্রশ্ন করেছেন সন্ত্রাস চাঁদাবাজ নির্মূলে আপনাদের ভূমিকা কি থাকবে? 2টা পদ্ধতি। প্রথম পদ্ধতি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় যায়, জনগণ যদি ক্ষমতায় পাঠায়, আপনারা এটা নিশ্চিত থাকেন এই দলের কেউ চাঁদাবাজ, টেন্ডারবাজ, সন্ত্রাসী, দখলদারিত্বের সাথে জড়িত নাই, দুর্নীতির সাথে জড়িত নাই। আছে? অদ্যাবধি পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে নাই। যে দলের নেতারা দুর্নীতিবাজ হবে না, টেন্ডারবাজি করবে না, যে দলের নেতারা দখলদারিত্ব করবে না, সেই দলের অধীনস্থ নেতা কর্মীরা কি এই অন্যায়গুলো করতে পারবে? আমরা সব সময় দেখি বড় রাজনৈতিক দলের ছত্রছায়ায় কিছু সংখ্যক লোক এই কাজগুলো করে। এই কাজের নেতৃত্বের পরিবর্তন হয়, কিন্তু মানুষের পরিবর্তন হয় না। এক সময় এক শ্রেণীর লোকেরা একজনের ছত্রছায়ায়, একজনের নেতৃত্বে এটা করে, তার সদস্য সংখ্যা আগে যা আছে তাই থাকে। থাকে কিনা? আপনারা দেখেন 5 আগস্টের পরে সরকার পরিবর্তন হয়েছে। আমরা আশা করেছিলাম সিরাজগঞ্জের বিভিন্ন সেক্টরে নেতৃত্বের পরিবর্তন হবে। এই নেতৃত্বের পরিবর্তন অন্যায়ভাবে আমরা চাই নাই, নির্বাচনের মাধ্যমে চেয়েছি। শ্রমিক অঙ্গনের পরিবর্তন, মালিক অঙ্গনের পরিবর্তন, বাজার অঙ্গনের পরিবর্তন একটা গঠনতন্ত্র অনুযায়ী হবে এবং নির্বাচিত প্রতিনিধিরা নেতৃত্ব দেবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেখানে আগে যারা ছিল তারাই আছে, শুধু মূল নেতার পরিবর্তন হয়েছে। মূল নেতার পরিবর্তন হয়েছে, স্থানীয়ভাবে সেই নেতৃত্বের কোনো পরিবর্তন হয় নাই। হয়েছে প্রশাসনের ব্যাপারে নিশ্চুপ। আমরা প্রশাসনকে বলেছি এগুলোর নির্বাচন দিতে হবে। নেতার পরিবর্তন হয়েছে, কিন্তু সেই নির্বাচনের নেতৃত্বের পরিবর্তন হয় নাই। ফ্যাসিস্ট আমলের নেতাদেরকে রেখেই তাদের মুরব্বীর পরিবর্তন করে সেগুলো পরিচালনা করছে কিনা? আজকে জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে, আল্লাহ যদি আমাকে এখানকার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করে, আমরা এই ধরনের পুরাতন অবৈধ নেতৃত্বের মূলোৎপাটন করব। সব যোগ্য সেই অঙ্গনের শ্রমিক এবং মালিকরা যাকে নেতা হিসেবে নির্বাচন করতে চায়, তাদের নেতৃত্বে সেই অঙ্গন পরিচালিত হবে। এখানে কোনো দুর্নীতি অন্যায় করা হবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, অতএব
এইভাবে আমরা দুর্নীতি কমায় আনতে পারবো। দ্বিতীয় নম্বর হচ্ছে এই দুর্নীতি যারা করে তাদেরকে যদি আইনের আওতায় নিয়ে আসা যায়, যথাযথ শাস্তির অধীনে নিয়ে আসা যায়, এই দুর্নীতি কেউ আর করতে পারবে না। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি একজন ব্যক্তি সারাদিন শ্রম দেয়, ব্যবসা করে, এরপরে শ্রমিক হিসাবে দায়িত্ব পালন করে, আর একজন ব্যক্তি মাস্তানি করে তার কাছ থেকে চাঁদা নিয়ে যায়। আমরা এই ধরনের মাস্তানি বরদাস্ত করব না। একজন শ্রমিক নির্বিঘ্নে তার শ্রম নির্ভীকভাবে তার শ্রমের মাধ্যমে অর্থ উপার্জন করবে। একজন ব্যবসায়ী সুন্দরভাবে সে ব্যবসা বাণিজ্য করবে, কেউ চাঁদা চাওয়ার সাহস পাবে না ইনশাআল্লাহ। দ্বিতীয়ত হচ্ছে এই সিরাজগঞ্জ শহরকে মাদক মুক্ত করবো ইনশাআল্লাহ। আজকে মাদক মহামারীতে রূপ দান করেছে। একটা ভদ্র ঘরের সন্তান মাদক নেওয়ার কারণে সেই ভদ্র পরিবারের মান ইজ্জত থাকে নাই, শুধু না সেই ভদ্র পরিবারের চেহারা মানুষের সামনে দেখানো কষ্ট হয়ে পড়েছে। সে নিজেও জানে না তার ছেলে মাদকের সাথে জড়িত। সামাজিক পরিবেশ, পারিপার্শ্বিক পরিবেশ এতই খারাপ যে একজন ভদ্র শ্রেণীর ভদ্র ঘরের সন্তান সিগারেট খায় না, অথচ মারাত্মক মাদক সেবন করে। এই পরিবেশ আমরা মূলোৎপাটন করবো ইনশাআল্লাহ। এর সাথে যারা জড়িত থাকবে তাদেরকে কোনো প্রশ্রয় দেওয়া হবে না, তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে এর নির্মূল নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে নারীর কোনো অধিকার নেই। প্রগতির নামে নারী সমাজকে ভোগ্যপণ্যতের এক শ্রেণীর লম্পটেরা উপভোগ করে। ইসলাম নারীর পূর্ণ অধিকার দিয়েছে, নারীর মর্যাদা দিয়েছে। আমরা নারীর পূর্ণ মর্যাদা, পূর্ণ অধিকার প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী এবং চিটাগাং বিশ্ববিদ্যালয় ছাত্রদের চাইতে ছাত্রীরা অগ্রণী ভূমিকা পালন করেছে ইসলামী ছাত্র শিবিরের বিজয়ের ক্ষেত্রে। তারা স্পষ্টভাবে বলেছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমরা নারীরা ছাত্র শিবিরের কাছে নিরাপদ। এর চাইতে বড় সার্টিফিকেট ছাত্রীরা নারী সমাজ আর কি পেতে পারে? আজকে সমাজের প্রত্যেকটা নারী, প্রত্যেকটা মা বোন ইসলামী ছাত্র শিবিরের কাছে যেরকম নিরাপদ, জামাত ইসলামের কাছে সেরকম নিরাপত্তা পাবে। পাশাপাশি জামাত ইসলামী যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে তাদের এই নিরাপত্তা আরো নিশ্চিত করা হবে। তারা যে অধিকার থেকে বঞ্চিত তাদেরকে সেই অধিকার দেওয়া হবে। আজকে নারীদেরকে ভয় দেখানো হয়, জামাত ইসলামী ক্ষমতায় গেলে তাদের ঘরের মধ্যে বন্দী রাখা হবে। ইসলামী সমাজ কায়েম এক সময় ছিল না? সেই সময় আল্লাহ রসুলের হাদিস আমরা জানি। আল্লাহ রসুল বলেছিলেন যেখানে ইসলাম কায়েম হবে সেখানে ওই মক্কা মদিনা থেকে হাজরামাউত পর্যন্ত রাতের অন্ধকারে একজন নারী নির্বিঘ্নে সফর করবে। আল্লাহর ভয় ব্যতীত তার অন্তরে আর কোনো ভয় থাকবে না। জামাত ইসলামী ক্ষমতায় গেলে আমরা এমন একটা সমাজ কায়েম করব, সেই সমাজের নারীরাও ধর্ষণের হাত থেকে রেহাই পাবে, নির্বিঘ্নে তাদের যাবতীয় স্বাধীন কাজগুলো সম্পন্ন করবে। কেউ চোখ বাঁকা করে তাকানোর সাহস পাবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, সর্বশেষে জামাত ইসলামের ব্যাপারে ইদানিং দেখছি ব্যাপক অপপ্রচার চালাচ্ছে। অনেকেই বলে জামাত ইসলামীরা কি বলছে, জামাতে ভোট দিলে ভেস্তে পাওয়া যাবে। এটা তাদের একটা অপপ্রচার। অনেকেই বলতেছে যে এই জামাত তার লোগো পরিবর্তন করছে, ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। ওনারা এত বড় মুফতি হয়ে গেছেন যে ইসলাম থেকে কে থাকলে কে খারিজ হয়ে গেল সেই ফতোয়া তারা দেওয়া শুরু করে দিচ্ছে। আবার একজন আইনজীবী উনি বলছেন বাংলাদেশে পূজা একটা সম্প্রদায়ের উৎসব, রোজা একটা সম্প্রদায়ের উৎসব, দুইটা উৎসবই বাংলাদেশে সমানভাবে চালু আছে। ওনারা প্রচার করতেছে যে জামাতের নেতারা রোজার পূজাকে একসাথে মিলা ফেলাইছে। এরপরে
আমরা ইসলামের বিধানের কথা বলি, ওনারা বলে এরা ধর্ম নিয়ে ব্যবসা শুরু করছে। জামাত ইসলামী ইসলামের বিধান প্রতিষ্ঠার কথা কি আজকে নতুন বলতেছে? ওনারা কি ইসলামের বিধান প্রতিষ্ঠার কথা কোনদিন বলছে? ওনারা জাতীয়তাবাদে বিশ্বাসী, ধর্ম নিরপেক্ষতাবাদে বিশ্বাসী, সমাজতন্ত্রে বিশ্বাসী। ওনারা মানুষের সেই ঐক্যিত মতবাদের কথা বলে। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত অর্থনীতি পর্যন্ত ইসলামীর বিধিবিধান প্রতিষ্ঠার কথা বলছি, বলেই যাব। এটাকে তারা কিভাবে ধর্ম ব্যবসার কথা বলে? ধর্ম ব্যবসা তো তারাই করে যারা নির্বাচন আসলে মাথায় টুপি দেয়, যারা নির্বাচন আসলে হাতে তসবি নেয়, যারা নির্বাচন আসলে বলে ফজরের নামাজ মসজিদে যা করবে এরপরে পড়া লাগবে না, তারাই ধর্ম নিয়ে ব্যবসা করে। আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি না, আমরা ধর্মীয় রাজনীতি করি। আমরা ধর্মীয় অনুশাসন বাংলাদেশের সাংবিধানিকভাবে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করছি। এই আন্দোলনের একটি অংশ হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনে যদি বাংলাদেশ জামাত ইসলামী সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, তাহলে ইসলামের সুবিচারপূর্ণ বিধান বাংলাদেশের সংবিধানে সন্নিবেশিত করবে ইনশাআল্লাহ। সেই সংবিধানের মাধ্যমে, যে আইনের মাধ্যমে আজকে বাংলাদেশ যেরকম বৈষম্যের শিকার, প্রাচীনকাল থেকে বাংলাদেশ যেভাবে বৈষম্যের শিকার, জনগণ এখনো বৈষম্য মুক্ত হতে পারে নাই। আল্লাহর আইন এবং সুবিচারপূর্ণ ইসলামী বিধান বাস্তবায়নের মধ্য দিয়ে মানুষের মধ্যে বৈষম্য দূর হবে ইনশাআল্লাহ। সেই বৈষম্য মুক্ত একটি সমাজ গঠন করার আপনাদের উদাত্ত আহ্বান জানিয়ে সামগ্রিক সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকেই ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পর্যায়ে সভাপতির সমপনীয় বক্তব্য। আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মান্নান সাহেবকে তার সমাপনী বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রধান অতিথি বক্তব্য শেষ হওয়ার মাধ্যমে আজকে এই সমাবেশের সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। আপনাদেরকে ধন্যবাদ।